আহসান মঞ্জিল নামটির সঙ্গে আমরা সবাই পরিচিত। পুরান ঢাকার ইসলামপুরে কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক জমিদার বাড়ি। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ এবং জমিদারির সদর কাচারি। আহসান মঞ্জিল প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এর নামকরণ করেন। 1859 সালে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ করা হয় 1872 সালে। এই রাজবাড়িতে রয়েছে মোট 31টি কক্ষ। রাজবাড়িটির ছাদ কাঠের এবং বারান্দার মেঝে মার্বেল পাথরের তৈরি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই রংমহলের 31টি কক্ষের মধ্যে 23টিতে প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে। 23টি কক্ষে মোট 4077টি নিদর্শন রয়েছে। আজ জানবো আহসান মঞ্জিল সম্পর্কে। শুরু করার আগে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। দর্শনীর বিনিময়ে প্রবেশের ব্যবস্থা রয়েছে আহসান মঞ্জিল জাদুঘরে। প্রবেশ ফি বয়সভেদে ভিন্ন ভিন্ন। প্রাপ্তবয়স্কদের জন্য 40 টাকা এবং শিশুদের জন্য 20 টাকা। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 300 টাকা, অন্যান্য ভিনদেশীদের জন্য 500 টাকা। প্রবেশ পথেই হাতে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র রেখে ঘুরে দেখতে পারবেন জাদুঘর। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে বিশাল এক উদ্যান। সামনে পথ চলতে চলতে প্রাচীন প্রাসাদ মুহূর্তেই আপনাকে নিয়ে যাবে এক কল্পনার রাজ্যে। '85 সালের 3 নভেম্বর আহসান মঞ্জিল প্রাসাদ ও এর সংলগ্ন চত্বর সরকার অধিগ্রহণ করার মাধ্যমে এখানে জাদুঘর তৈরির কাজ শুরু করে। 1992 সালের 20 সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। আহসান মঞ্জিল মূলত দোতলা বিশিষ্ট একটি স্থাপনা। গেট থেকে ভিতরে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে 19বিংশ শতাব্দীর সৈনিকের বর্ম, যা ধাতব পদার্থ দিয়ে তৈরি। তার একটু সামনে এগোলেই অভ্যর্থনা কক্ষ। প্রাসাদ ভবনের নিচতলার পূর্বাংশে অবস্থিত প্রথম ও দ্বিতীয় এই কক্ষ দুটি নবাবগণ কী কাজে ব্যবহার করতেন তা জানা যায়নি। বর্তমানে এখানে প্রাসাদ ভবনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে। এই কক্ষটিতে আহসান মঞ্জিলের একটি রেপ্লিকা ও আলোকচিত্র দেয়ালে টাঙানো এবং গ্যালারিতে রয়েছে বিভিন্ন সময়কার চিত্রকর্ম। পরের কক্ষটিতে আহসান মঞ্জিল প্রাসাদ ভবনের সাথে জড়িত উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনাবলী সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। মাঝখানে রয়েছে নবাবদের আমলে ব্যবহৃত ঝাড়বাতি, ফানুস। এগুলো 19বিংশ শতাব্দীর সীমানা পিলার। পাশের কক্ষটিতে রয়েছে নবাবদের রাজকীয় খাবার ঘর। পুরো নবাব পরিবার একসাথে বসে খাবার খেতেন। এই খাবার ঘরটি মনে করিয়ে দিবে বাংলার যৌথ পরিবারের কথা। এটি একটি অষ্টকোণ বিশিষ্ট কক্ষ। এখানে নবাব আব্দুল গনির পছন্দের হাতি তীরোজ্জ্বলের মাথার কঙ্কাল রয়েছে। স্মৃতিস্বরূপ কঙ্কালটি রাখা হয়েছে এখানে। এর পাশেই রয়েছে
অসাধারণ নান্দনিক নকশায় মোড়ানো কাঠের পর্দা, যার এক পাশে দাঁড়িয়ে অন্দরমহল থেকে নবাব বাড়ির নারীরা বাহিরের পুরুষদের সাথে কথা বলতেন। নকশায় ব্যবহার করা হয়েছে হাতুড়ি আর বাটালের। চোখ জুড়িয়ে যাওয়া নকশাগুলো না দেখলে বোঝার উপায় নেই। উপরে ওঠার সিঁড়িগুলোকে যথেষ্ট আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে। দুই পাশ দিয়ে উপরে ওঠা যায়। এই সিঁড়ি দিয়ে নিচতলা থেকে উপরতলায় যেতেন নবাব পরিবারের সদস্য ও রাজকীয় অতিথিরা। নবাব আহসানুল্লাহর কন্যা নওয়াবজাদি আক্তার বানু ঢাকার টিকাতলিতে স্যার নওয়াব আহসানুল্লাহ জুবলি মেমোরিয়াল হসপিটাল নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। সেই হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন প্রকার ডাক্তারি যন্ত্রপাতি রয়েছে। এটি হলো সেই আমলের স্যার আহসানুল্লাহ হসপিটালের আলোকচিত্র। মাঝখানে এটি হলো বহির্বিভাগের তালিকা রাখা রেজিস্টার বই। সেই আমলেও ইংরেজিতে লেখা হতো এগুলো। পরের কক্ষটিতে ঢুকতেই প্রথমে চোখে পড়বে নওয়াব সলিমুল্লাহ, লর্ড মিন্টু, লর্ড কার্জন ও আগা খানের আলোকচিত্র। ইতিহাস থেকে জানা যায় যে এই রাজবাড়ি এতটাই সুন্দর ছিল যে লর্ড কার্জন ঢাকায় আসলে এই ভবনেই উঠতেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে যে কার্জন হল দেখতে পাই সেটি এই লর্ড কার্জনের নামে নির্মিত। এটি হলো অষ্টকোণ বিশিষ্ট টেবিল। এগুলো নবাবদের ব্যবহৃত তৈজসপত্র, যা নবাবী আমলের নিদর্শন। এছাড়াও ঊনবিংশ শতাব্দীতে ব্যবহৃত ধাতব চায়ের পাত্র, লাইট, এগুলো পানের পাত্র। এই কক্ষটিতে আরও দেখতে পাবেন নিখিল ভারত মুসলিম লীগের নেতৃবৃন্দের গ্রুপ ছবি। মাঝখানে যে বোর্ডটি দেখা যাচ্ছে এটি বিলিয়ার্ড বোর্ড এবং সাথে রয়েছে বিলিয়ার্ড খেলার বল, অর্থাৎ এটি বিলিয়ার্ড খেলার ঘর। এই খেলাটি খেলতেন এখানকার নবাবরা। পাশের কক্ষটিতে রাখা হয়েছে সেই সময়কার বড় বড় আলমারি ও লোহার সিন্দুক। এই একটা বড় সিন্দুকের মধ্যে 89টি ডয়ার রয়েছে। এখানে মূলত সবচেয়ে মূল্যবান জিনিসপত্র রাখা হতো যে কোনো একটি বা দুটি ডয়ারে। চোরকে ফাঁকি দিতেই মূলত এরকম সিন্দুক তৈরি করা হয়েছে। কোনো চোর যদি চুরি করতে আসে তাকে 89টি ডয়ার ভাঙতে হবে, কারণ চোর তো জানে না যে কোন ডয়ারে মূল্যবান জিনিসটি রয়েছে। ঢাকার নওয়াবদের বংশতালিকা লিপিবদ্ধ রয়েছে এখানে। আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনির প্রতিকৃতি এটি, আর এই হলো খাজা আহসানুল্লাহর প্রতিকৃতি, যার নামানুসারে এই আহসান মঞ্জিলের নামকরণ করা হয়। এছাড়াও রয়েছে নওয়াব আহসানুল্লাহর জ্যৈষ্ঠ পুত্র খাজা হাফিজুল্লাহ ও ছোট পুত্র খাজা হাবিবুল্লাহর প্রতিকৃতি, খাজা নাজিমুদ্দিন, খাজা আতিকুল্লাহ ও নওয়াব সলিমুল্লাহর প্রতিকৃতি। নবাবদের সময় এটি আবাসিক কক্ষ হিসাবে ব্যবহৃত হতো বলে জানা যায়। প্রাসাদের দ্বিতীয় তলার প্রথম কক্ষটিতে রাখা হয়েছে নবাবদের সমসাময়িক দেশবরেণ্য রাজনীতিবিদ, সমাজসেবী, বুদ্ধিজীবী ব্যক্তিবর্গের প্রতিকৃতি। এবং মাঝখানে রয়েছে নবাবদের ব্যবহৃত কিছু মুদ্রা ও পদক। পরের কক্ষটিতে নবাবী আমলের একটি সিংহাসনের চেয়ার রয়েছে। এগুলো নবাবদের ব্যবহৃত সেই আমলের তরবারি। আর তার পাশের কক্ষটির দেয়ালে টাঙানো রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বেগম রোকেয়া সাখাওয়াত, মীর মোশাররফ হোসেন, কাজী নজরুল ইসলাম সহ সমসাময়িক কবি সাহিত্যিকদের প্রতিকৃতি।
এবং মাঝখানে রাখা হয়েছে হাতির দাঁতের নিদর্শনগুলো। প্রাসাদের নিচতলা থেকে উপরতলায় ওঠানামার জন্য রয়েছে কারুকার্যময় কাঠের সিঁড়ি। সিঁড়ির উপরাংশের দৃশ্য খুবই মনোরম। কক্ষটি ছিল নবাবদের ব্যক্তিগত প্রাসাদ লাইব্রেরি। শিক্ষা অনুরাগী ঢাকার নবাবগণ নানা ধরনের বই পুস্তক সংগ্রহ করে এই লাইব্রেরিটি সাজিয়েছিলেন। এগুলোর মধ্যে আইন ও বিচার, উপন্যাস, বিজ্ঞান ইত্যাদি বিষয়ক বই রয়েছে। দুষ্প্রাপ্য গ্রন্থের সংগ্রহশালা রূপে এটি এদেশে প্রাচীন লাইব্রেরির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এটি হলো ছাদে ওঠার সিঁড়ি। সেই আমলেও লিফট ছিল। এটি ঊনবিংশ শতাব্দীর লিফট। আহসান মঞ্জিলের সবচেয়ে বড় আকর্ষণ এর সমৃদ্ধ সংগ্রহশালা। এখানে সর্বমোট 9টি কক্ষ অবিকল নবাবী আমলের মতোই সাজানো আছে। প্রাসাদের দোতলায় আরও রয়েছে বৈঠকখানা, অতিথিদের খাবার কক্ষ, আরও কিছু বসবাসের কক্ষ। পানি শোধনের যন্ত্র। অষ্টকোণ বিশিষ্ট এই কক্ষে প্রদর্শিত অধিকাংশ দ্রব্যই আহসান মঞ্জিলে প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। এটি হল ঊনবিংশ শতাব্দীতে ব্যবহৃত নবাবদের ঢাল ও বল্লম। এটি হলো নাচঘর। অতিথিদের মনোরঞ্জনের জন্য নাচঘরের ব্যবস্থা ছিল। মঞ্চের পাশে ছিল নবাব ও অতিথিদের বসার আসন। এটি হলো আহসান মঞ্জিলের দ্বিতীয় তলার ব্যালকনি। এখানে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য। নবাবদের আমলে পুরো ঢাকা শহর সহ সামনে বুড়িগঙ্গার মনোরম দৃশ্য উপভোগ করা যেত। রাজবাড়ির ঠিক সামনে আছে ফুলের বাগান ও সবুজ মাঠ। পাম অয়েল, নারিকেল আর সুপারি গাছে ভরা অপরূপ এই সবুজ অঙ্গন। আহসান মঞ্জিলের দ্বিতীয় তলা থেকে একটি সিঁড়ি সবুজ মাঠে নেমে এসেছে। আহসান মঞ্জিলের এই লম্বা রাজকীয় সিঁড়ি এবং তার মাথার উপরে তাজের মতো লম্বা গম্বুজটি এই প্রাসাদের রাজকীয়তার প্রতীক এবং অট্টালিকার প্রধান আকর্ষণও বটে। ভূমি থেকে গম্বুজ শীর্ষের উচ্চতা 27.13 মিটার। একসময় আহসান মঞ্জিলের গম্বুজের চূড়া ছিল ঢাকা শহরের সর্বোচ্চ। গম্বুজের সৌন্দর্য দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। বাংলার প্রাচীন ইতিহাসের প্রতি জানার ও দেখার আগ্রহ প্রায় সব বয়সী মানুষের। এখানে আহসান মঞ্জিলের প্রতিটি কক্ষ আমাদের ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। এখানে সৃষ্টিশীল আগামী প্রজন্মের কথা চিন্তা করে অভিভাবকরাও সন্তানদের নিয়ে আসে পুরনো ইতিহাসে চোখ বোলাতে। আমি এখানে বিভিন্ন জিনিস দেখেছি, যেমন রাজাদের ব্যবহৃত কক্ষ, খেলার ঘর, খাবার ঘর। এগুলো দেখে আমার খুবই ভালো লাগে। বাংলার এই ইতিহাসকে দেখতে ও জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে দর্শনার্থীরা। দেশি দর্শনার্থীর পাশাপাশি বিদেশিদের উপস্থিতিও চোখে পড়ার মতো। My name is Naveen. I came from Malaysia. Let's go through this museum. Looks nice. Nice people around. A lot of historical things around. It's great being here. Thank you.
এটি পুরাতন প্রাসাদ ভবন, আর এটি অন্দরমহল। নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল হিসেবে পরিচিত হতে শুরু করে। নতুন ও পুরাতন দুটি ভবনের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করতে প্রাসাদের দোতলায় নির্মাণ করা হয়েছিল যাতায়াতের রাস্তা। অন্দরমহলের সিঁড়ি দিয়ে উপরে উঠলে প্রথমেই দেখতে পাবেন নবাবী আমলের বরেণ্য ব্যক্তিদের বিভিন্ন প্রতিকৃতি। মাঝখানে রয়েছে গৃহসজ্জার কিছু নিদর্শন। এই কক্ষটিতে সেই সময়কার ঢাকার নামকরা পঞ্চায়েত সর্দারদের কয়েকজনের প্রতিকৃতি এবং তাদের ব্যবহৃত দ্রব্যাদি দিয়ে এই গ্যালারি সাজানো হয়েছে। সেই সময়কার পানের পাত্র, এগুলো পানদান, খাসদান, চিনির পাত্র, বল্লম, সুরকি, মাইক্রোস্কোপ, বাল্ক ট্রে ও দণ্ড। ঢাকার নবাব পরিবারের অনেক খ্যাতনামা নারীও জন্মগ্রহণ করেন। নবাব খাজা আহসানুল্লাহর কন্যা পরিবাণুসহ এই কক্ষটিতে রয়েছে নবাব পরিবারের অনেক খ্যাতনামা নারীদের প্রতিকৃতি। মাঝখানে রয়েছে তাদের ব্যবহৃত কিছু নিদর্শন। এটি হলো নবাবদের ঘোড়ার গাড়ির প্রতিকৃতি। পরের গ্যালারিতে রয়েছে ঊনবিংশ শতাব্দীর জিপ গাড়ি, স্পিডবোট ও দোতলা কাঠের নৌকার প্রতিকৃতি। নবাবদের হাম্মামখানা, এই কক্ষটিতে রয়েছে মার্বেল পাথরের তৈরি বাথরুম। সামনের এই কড়াইটা পানি গরমের কাজে ব্যবহৃত হতো। এছাড়াও অন্দরমহলের এই অংশে রাখা হয়েছে এখানকার নবাব পরিবারের ব্যবহার্য নানান জিনিসপত্র। এছাড়াও রয়েছে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা জিনিসপত্র। জাদুঘরটির জনপ্রিয়তার অন্যতম কারণ হল স্থাপনাটির সৌন্দর্য। 1901 সালে নবাবদের হাতে প্রথম বৈদ্যুতিক বাতির ব্যবস্থা হওয়ায় ভবনটি যেন সাধারণ জনগণের কাছে এক অপার বিস্ময় হিসেবে ধরা দেয়। আর সেই বিদ্যুৎ ব্যবস্থা প্রবর্তন বিষয়ক নিদর্শন ও তথ্যাদি দিয়ে সাজানো রয়েছে এখানে। ঢাকার সবচেয়ে দৃষ্টিনন্দন এবং জাঁকজমকপূর্ণ প্রাসাদ আহসান মঞ্জিল। কিন্তু দেশভাগের পর জমিদারি প্রথার বিলুপ্তি হলে এখানকার সর্বশেষ নবাব খাজা হাবিবুল্লাহ প্রাসাদটি ছেড়ে চলে যান। সালে জৌলস ঘেরা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি সরকার অধিগ্রহণ করার কারণে দীর্ঘ 33 বছর প্রচণ্ড অবহেলায় পড়েছিল। বর্তমানে স্থাপনাটি জাদুঘরে রূপান্তর করে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হয়। শনিবার থেকে বুধবার সকাল 10টা 30 থেকে বিকাল 5টা 30 পর্যন্ত খোলা থাকে। শুক্রবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে।
বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে আহসান মঞ্জিল বন্ধ থাকে। শামস ইশতি এই চ্যানেলের কোনো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।